দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে। এবং আজকে যে স্পেনটি তোলা হচ্ছে এটি অনেক বড় অর্জন হলেও দেশে যেহেতু করোনা চলছে তাই আলাদা করে এটি উদযাপনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কেবলমাত্র যে স্পেনটি আজ বসানো হচ্ছে সেইখানে কিছু রঙিন হরপে তারা বাংলাদেশ এবং চীনের কীর্তিগাথা অর্থাৎ দুই দেশের পতাকা টাঙিয়েছেন এবং একই সঙ্গে তারা চীনা হরফে কিছু কথা লিখেছেন। সেখানে তারা বলেছেন যে যাদের শ্রমে এবং ঘামে এই পদ্মা সেতুর একটি স্পেন বসলো, স্টিলের তৈরি স্পেন বসেছে, তাদের কাছে কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে আশা করা হচ্ছে এই স্পেনটি বসানোর মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে যে সম্পর্ক সেটি অটুট রাখবে বলে তারা আশা করেছেন। আমরা যেটুকু বাংলা অক্ষরগুলো দেখতে পাচ্ছি সেটা পড়ে এটুকুই বোঝা যাচ্ছে। আর স্পেনটির দুই পাশে, এক পাশে চীনের পতাকা, এক পাশে বাংলাদেশের পতাকা সাঁটানো হয়েছে। চীনের পতাকা সাঁটানো হয়েছে কারণ পুরো কাজটি করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান, তাই তারা মূলত তাদের মধ্যে একটা ছোট করে অনেকটা উদযাপনের মতো করে করছেন। সেই কারণে তারা ক্রেনটি একটু সাজিয়ে নিয়েছেন, তার স্পেনটি একটু সাজিয়ে নিয়েছেন। এই সাজানোর কাজ করে তারা আগেই স্পেনটিকে প্রস্তুত করে রেখেছিলেন মাওয়ার ইয়ার্ডে। পরশুদিন এই কাজগুলো করা হয়েছে এবং তারপর গতকাল এটিকে নিয়ে এই পিলারের কাছে নিয়ে আসা হয়। যদিও পরিকল্পনা ছিল সকাল সকাল এটিকে নিয়ে আসা হবে, এনে নোঙর করার কাজ করে রাখা হবে, আজকে শুধুমাত্র তুলে দেওয়ার আনুষ্ঠানিকতাটুকু থাকবে। কিন্তু নদীতে এত কুয়াশা ছিল কোনোভাবেই সকালে কাজ শুরু করা সম্ভব হয়নি। তখন দুপুর নাগাদ এক দফা চেষ্টা করা হয়েছিল, কিন্তু দুপুরেও কিন্তু কুয়াশা কাটেনি। এখনও হয়তো নদীতে আপনারা কুয়াশা দেখতে পাচ্ছেন, যদিও আজকে তুলনামূলক একটু কম আছে কালকের চেয়ে কুয়াশা। সেই অবস্থায় তারা শেষ পর্যন্ত যেহেতু সিদ্ধান্ত নিয়েছিলেন কালকে এটি নিয়ে আসবেন, কারণ কালকে যদি এটি আনা সম্ভব না হতো তাহলে আজকে কখন নাগাদ এই কাজটি শুরু করা যেত তার কিন্তু কোনো ঠিক ছিল না। সেই কারণে তারা শেষ পর্যন্ত সন্ধ্যার পরে অর্থাৎ বাতি জ্বালিয়ে তারা চেষ্টা করেছেন কুয়াশা কেটে স্পেনটিকে পিলারের কাছে এনে রাখার, এবং রাতভর কিন্তু তারা এই স্পেনটি বহন করে যে ক্রেনটি নিয়ে এসেছে সেই ক্রেনটি এই পিলারের কাছে রেখে দিয়েছিলেন। অর্থাৎ তারা এইখানে পাহারা দিয়ে ক্রেনটি রেখে দিয়েছিলেন যাতে আজকে সকাল সকাল তুলতে কোনো রকম সমস্যা না হয়। আর যেহেতু আগে থেকে প্রস্তুতি সব নেওয়া ছিল তাই আজকে সকাল 9:30টায় যখন একটু একটু করে সূর্য উঠছিল, কুয়াশা কেটে যাচ্ছিল, তখনই তারা কাজটি শুরু করে দেন। প্রথমে যে কাজটি করতে হয়েছে সেটি হলো, যেহেতু স্প্যানটি ক্রেনের নিচের অংশে ছিল এটিকে উপরে তোলা হয়েছে, ক্রেনের ভিতরে উপরে তোলা হয়েছে, অর্থাৎ এটিকে এখন যে পিলারগুলোর উপর বসানো হয়েছে সে পিলারগুলোর সমান উচ্চতায় তোলা হয়েছে। একটা নির্দিষ্ট দূরত্ব থেকেই কাজটি করা হয়েছিল। যখন নিশ্চিত হওয়া গেছে যে এটি পিলারের সমান উচ্চতায় উঠেছে তখন আস্তে আস্তে এটিকে সামনের দিকে এগিয়ে আনার কাজটি শুরু করা হয়। প্রথম 30 মিনিটে এটিকে উপরে তোলা হয়, পরের 1 ঘন্টায় এটিকে সামনের দিকে এগিয়ে আনার কাজটি করা হয়েছে এবং এটিকে এখন দুটো আগের যে স্প্যানগুলো সেই স্প্যানগুলো মাঝখানে এটি প্রবেশ করার পর এটিকে এখন আগের হিসেবের সঙ্গে মিলিয়ে, অর্থাৎ অন্য দুটি স্প্যান যে সমান্তরালে বসেছে, যে উচ্চতায় বসেছে সেগুলোর হিসেবের সঙ্গে এটিকে বসানোর চেষ্টা করা হচ্ছে। এই কাজটি করছেন এইখানকার চীনের প্রকৌশলীরা, তারা তিয়ানিউ ক্রেনের মাধ্যমে এই কাজটি করছেন। আমরা সেই দৃশ্যগুলো একেবারে শুরু থেকে আপনাদের দেখাচ্ছি। স্পেনের গোড়ায় অর্থাৎ পিলারের উপরে আপনারা শ্রমিকদেরকে দেখতে পাচ্ছেন। এই শ্রমিকরা মূলত স্পেনটি যখন ক্রেনটি ছেড়ে দেবে তখন এটিকে বিয়ারিংয়ের উপর বসানো, অর্থাৎ এটি 4 কোণা 4টি বিয়ারিংয়ের উপর বসানো, সেই কাজটি করতে সাহায্য করবেন এবং এরপরে এটি ওয়েল্ডিংয়ের বিষয় আছে, সেই ওয়েল্ডিংয়ের কাজগুলো করবেন। এবং একই সঙ্গে আশপাশে অর্থাৎ এই স্প্যানটির দুই পাশে যতগুলো স্প্যান আছে সেগুলোতে কিন্তু রোড স্ল্যাব ও রেল স্ল্যাব বসানোর কাজও চলছে। অর্থাৎ শুধুমাত্র যে আজকে 41তম স্প্যান বসানো হচ্ছে তা নয়, অন্যান্য যে স্বাভাবিক কাজগুলো, ধারাবাহিক কাজগুলো সেগুলো কিন্তু চালিয়ে নেওয়া হচ্ছে। এবং যেটি আপনাদের জানিয়েছিলাম আরেকবার একটু মনে করে দিতে চাই যে প্রথম স্পেনটি বসেছিল 2017 সালের 30শে সেপ্টেম্বর, অর্থাৎ এই স্প্যান বসানোর কাজ 41টি স্প্যান বসানো সেটির শুভ সূচনা হয়েছিল 2017 সালে। যদিও সে বছর আর কোনো স্প্যান বসানো যায়নি, পরবর্তীতে দ্বিতীয় স্প্যানটি বসানোর জন্য অপেক্ষা করতে হয়েছিল আরও 4 মাস, অর্থাৎ 2018 সালের শুরুর দিকে দ্বিতীয় স্প্যানটি বসানো সম্ভব হয়েছে।
তারপরে 2018 সালে কিন্তু খুব বেশি স্পেন বসানো সম্ভব হয়নি। 2018 সালে যে স্পেনগুলো বসানো হয়েছে 4টি মাত্র স্পেন বসানো সম্ভব হয়েছিল, এর বেশি স্পেন বসানো সম্ভব হয়নি। কারণ তখন আসলে পুরোপুরি প্রস্তুতি ছিল না যে স্পেন বসানোর জন্য যেই পরিমাণ পিলার তৈরি করতে হবে, সেই পিলারগুলো সেখানে তৈরি করা ছিল না বলেই আস্তে আস্তে করে 2018 সালে মাত্র 4টি স্পেন বসানো সম্ভব হয়েছে, এর বেশি স্পেন বসানো সম্ভব হয়নি। যদিও 2019 সালে গিয়ে এই কাজ অনেক বেশি গতি পেয়েছে, যেহেতু আস্তে আস্তে করে স্পেন পিলার সংখ্যা বেড়েছে। পিলার সংখ্যা বাড়ার কারণে স্পেন বসাতে কোনো সমস্যা হয়নি। আর স্পেনের টুকরোগুলো যদিও চীন থেকে নিয়ে আসতে হয়েছে সমুদ্র পথে, ছোট ছোট টুকরোগুলো নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে মাওয়ার যে ইয়ার্ড ছিল, কুমারভোগ ইয়ার্ড, সেই ইয়ার্ডে এগুলোকে আস্তে আস্তে করে এখানে বসে দেওয়া হয়েছে, এখানে বানানো হয়েছে। বানানোর পরে সেগুলো বসানোর কাজগুলো হয়েছে। এগুলো নিয়ে এসে 2019 সালে 14টি স্পেন বসানো সম্ভব হয়েছিল। অর্থাৎ 2019 সালেই সবচেয়ে বেশি কাজ হয়েছে এই 2020 সালের আগে। এই যে 3 বছর, তার মধ্যে কিন্তু আবার সবচেয়ে বেশি কাজ হয়েছে চলতি বছরে। এবছরে 22টি স্পেন বসানো সম্ভব হয়েছে। করোনা শুরু হওয়ার আগে, অর্থাৎ দুটি অংশে যদি আমরা ভাগ করে নিই, করোনা শুরু হওয়ার আগে 6 মাসে 12টি স্পেন বসানো সম্ভব হয়েছিল। এরপরে পরবর্তী 3 মাসে এখন 10টি স্পেন বসানোর কাজ চলছে। অর্থাৎ সব কিছু মিলে পদ্মা সেতু নির্দিষ্ট যে মেয়াদ ছিল, লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল যে চলতি বছর জুন মাসের মধ্যে স্পেনগুলো বসানোর কাজ শেষ করা যাবে, সেটি সম্ভব হয়নি। সেখানে সময় বেড়েছে বলেই এখন গাড়ি চলাচলের জন্য যে মেয়াদ নির্ধারণ করা আছে 2021 সালের জুন মাস, সেখানে হয়তো আরও বছর খানেক সময় বাড়িয়ে নিতে হতে পারে। এবং কতদিন সময় বাড়ানো হবে এটিও কিন্তু নির্ভর করছে অনেকগুলো বিষয়ের উপর। অর্থাৎ এখানে যে ঠিকাদার প্রতিষ্ঠান আছে, সেই ঠিকাদার প্রতিষ্ঠান তারা একটি লক্ষ্য জানাবে যে এতদিন তাদের প্রয়োজন হবে এই কাজটি শেষ করতে। তখন গিয়ে সেতু মন্ত্রণালয় সেটি আবার বিবেচনা করবে যে কী কারণে তারা এই সময়টা চাচ্ছে। কারণ সময় চাইলেই সেটি দেওয়া হবে, বিষয়গুলো এরকম নয়। কী কারণে সময়টি চাচ্ছে সেটি বিবেচনা করা হবে। প্রাকৃতিক কী কী জটিলতা ছিল সেই বিষয়গুলো এখানে আছে। কারণ একই সঙ্গে সময় বাড়ানোর সঙ্গে সঙ্গে সেটি আসলে কাদের কারণে এই সময়টি বাড়ানো হচ্ছে, ঠিকাদার প্রতিষ্ঠান নাকি বাংলাদেশে যারা কাজ করছে সেতু মন্ত্রণালয়, তাদের কোনো রকম সমস্যার কারণে সময় বাড়বে, সেই বিষয়গুলো বিবেচনা করে ঠিকাদারদের এখানে পেনাল্টি কিংবা জরিমানা করার একটা বিষয় কিন্তু থাকে, যে তাদেরকে এখানে কেন এই পরিমাণ দেরি হলো সেই সময়টা তাদের কাছ থেকে নেওয়া হবে, নিয়ে তাদেরকে একটা জরিমানা করার বিষয় থাকে যে এই দেরির কারণে অর্থনৈতিকভাবে কতটা পিছিয়ে যাবে, সেই বিষয়গুলো বিবেচনা করে অনেকগুলো বিষয়, সোজা কথা মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে বিবেচনা করা হয়। কতদিন সময় লাগবে সেটি তো সবচেয়ে বড় মুখ্য বিবেচ্য বিষয়, সেটি তো আছেই। আমি একটু ফয়সাল আপনাদের স্পেনগুলো বসার সময়গুলো জানাতে চাই। অর্থাৎ যে সময়ে কোন দিন কোন স্পেনগুলো বসেছে সেইগুলো একটু আপনাদের যদি জানায়। যে প্রথম স্পেনটি বসেছিল সেপ্টেম্বরের 30 তারিখ 2017 সালে। এরপরে দ্বিতীয় স্পেনটি বসানো সম্ভব হয়েছিল জানুয়ারির 28 তারিখে 2018 সালে। তারপর মার্চ মাসের 11 তারিখে তৃতীয় স্পেনটি বসানো সম্ভব হয়েছে। অর্থাৎ প্রথম স্পেনটি আপনি দেখতে পাচ্ছেন যে 4 মাস ব্যবধানে বসানো হয়েছে, দ্বিতীয় স্পেনটি সেখানে 2 মাস সময় লেগেছে। আবার পরের স্পেনটির ক্ষেত্রেও কিন্তু 2 মাস সময় লেগেছে। অর্থাৎ মে মাসের 13 তারিখে 2018 সালে 4 নম্বর স্পেন বসানো হয়েছিল। কিন্তু আস্তে আস্তে করে সময় কমিয়ে আনা হয়। পঞ্চম স্পেনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে জুন মাসে, অর্থাৎ 2018 সালের জুন মাসে পঞ্চম স্পেনটি বসানো সম্ভব হয়েছে। মাত্র মে মাসে এর আগের স্পেনটি, জুন মাসে পরের স্পেনটি 1 মাসের মধ্যে। সেক্ষেত্রে ষষ্ঠ স্পেন বসতে গিয়ে কিন্তু আবার একটা লম্বা বিরতি আমরা দেখেছি, যেখানে 2018 সালের জুন মাসে পঞ্চম স্পেন বসেছিল, ষষ্ঠ স্পেনটি বসেছে 2019 সালের জানুয়ারি মাসে। কিন্তু এরপর কিন্তু প্রতি মাসেই একটি করে ধারাবাহিকভাবে স্পেন তোলা সম্ভব হয়েছে। 2019 সালের জানুয়ারি মাসে একটি, ফেব্রুয়ারি মাসে একটি, মার্চ মাসে একটি, এপ্রিল মাসে 2টি, মে মাসে একটি, জুন মাসে একটি, আবার গিয়ে সেপ্টেম্বর মাসে একটি, অক্টোবর মাসে একটি, এইভাবে করে 2018 সালে স্পেনগুলো বসেছে। তবে 2018 সালের নভেম্বরে গিয়ে প্রথমবারের মতো কোনো মাসে 2টি স্পেন বসানো সম্ভব হয়েছিল। অর্থাৎ নভেম্বরে গিয়ে 15 ও 16তম স্পেন এই দুটি বসানো সম্ভব হয়েছে। অর্থাৎ গতি পাচ্ছে কাজে, বুঝতে পারছেন। যেখানে প্রথম দিকে 4 মাস ব্যবধানে একটি করে স্পেন বসাতো, তারপর 2 মাস ব্যবধানে একটি করে স্পেন বসাতো, সেখানে 2019 সালের নভেম্বর মাসে গিয়ে প্রথমবারের মতো 2টি স্পেন বসানো হলো। এবং পরের মাসে অর্থাৎ ডিসেম্বর মাসেই কিন্তু আরও একটি রেকর্ড করা হলো। অর্থাৎ ডিসেম্বর মাসে গিয়ে 3টি স্পেন বসে দেওয়া সম্ভব হলো।
অর্থাৎ নভেম্বরে 2টি, ডিসেম্বরে 3টি। সেইবারই প্রথমবারের মতো 3টি স্প্যান বসিয়ে পদ্মা সেতুর প্রকৌশলীরা আত্মবিশ্বাস অর্জন করলেন যে দ্রুত গতিতে কাজ শেষ করতে চাইলে তারা প্রতি মাসে 3টি করে বসাতে পারবেন, এবং সেটি কিন্তু তারা পেরেছেন। 2020 সালের জানুয়ারি মাসে 3টি বসিয়েছেন, ফেব্রুয়ারি মাসে 3টি বসিয়েছেন, মার্চ মাসে গিয়ে সেটি আবার 2টিতে নেমে আসে, এপ্রিল মাসে গিয়ে সেটি 1টি হয়েছে, মে মাসে 2টির পরে জুন মাসে গিয়ে কিন্তু একটা লম্বা বিরতি তৈরি হয়। অর্থাৎ চলতি বছরের জুন মাসে পরে 4 মাস বিরতি তৈরি হয়, যে 4 মাসটা আসলে পদ্মা সেতুর কাজটাকে অনেকটুকু পিছিয়ে দিয়েছে। কারণ সব ধরনের প্রস্তুতি সারার পরে যখন 4 মাস প্রাকৃতিক কারণে নদীতে পানির উচ্চতা বৃদ্ধির কারণে কাজ করা যায় না, তখন কিন্তু এত বড় প্রকল্পের জন্য সেটা এক ধরনের অশনি সংকেত হিসেবে দেখা হয়। এবং নদীর পানির উচ্চতা এত বেশি ছিল যে তখন শুধুমাত্র স্প্যান বসানো নয়, অন্য কোনো কাজও কিন্তু করা অসম্ভব হয়ে পড়েছিল। অর্থাৎ নদীতে কোনোভাবে কাজ করতে সম্ভব হয়নি, কারণ যে নৌযানগুলো নিয়ে এসে কাজ করার কথা ছিল, বিশেষ করে এই যে তিয়ানি ক্রেনটি, এটিও নদীর স্রোতে ভেসে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছিল। এর আগে একবার তারা পরীক্ষামূলক চালিয়ে দেখার চেষ্টা করেছিলেন, কিন্তু তখন এটি অনেক বেশি ভাটির দিকে চলে গিয়েছিল, কোনোভাবে স্পেনের গোড়া আনতে পারেনি, তাই তারা এটিকে ওইভাবে টানেননি। অনেকটুকু কাছাকাছি চলে এসেছে, অর্থাৎ আমরা বলতে পারি যে আর হয়তো 10-15 মিনিটের মধ্যে স্পেনটি বসে ফেলা সম্ভব হবে। তখন হয়তো স্পেন বসানোর ঘোষণাটি চূড়ান্তভাবে আসতে পারে, কারণ টুকটাক যে কাজগুলো সেগুলো সারা হচ্ছে। এখানে যে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ বেয়ারিং, অর্থাৎ যেটির উপরে স্পেনটি বসানো হয়, দুই প্রান্তের 2টি স্প্যান বসানো হয়, ওই বেয়ারিংটির মাধ্যমেই 2টি স্প্যান জোড়া দেওয়া হয়, সেইখানে এখন এটি বসানোর কাছাকাছি চলে এসেছে, এটি বসানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এই কাজটি শুরুর দিকেই আজকে সকালে নদীর দুই পারে যখন আমরা আসছিলাম আসলে নদীর পাড় থেকে এই মাছ নদীতে, তখন আমরা এখানকার মানুষদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আসলে কতটা আগ্রহ কিংবা উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন। আমরা দেখেছি যে এর আগে যখন মাওয়া প্রান্তের দিকে স্পেনগুলো বসতো, তখন কিন্তু নদী পাড়ে প্রচুর মানুষ ভিড় করতেন। তারা যে শুধুমাত্র মাওয়া পাড়ের মানুষ, মুন্সিগঞ্জের মানুষ এমন নয়, কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে, আমরা দিনাজপুর, কক্সবাজার থেকেও দেখেছি মানুষ এসে ভিড় করতো। তারা সরাসরি এই যে একটা স্পেন বসানোর দৃশ্য, সেটি আসলে দেখার সৌভাগ্য থেকে নিজেকে বঞ্চিত করতে চান না। তাই অনেকেই কিন্তু যখন জানতেন যে আগামীকাল একটি স্পেন বসতে যাচ্ছে, তখনই কিন্তু তারা চলে আসতেন, এসে মাওয়ায় রাতে অবস্থান করতেন। খুব সকাল সকাল তারা মাওয়া পাড়ে চলে আসতেন, তারা দেখার চেষ্টা করতেন যে স্পেনগুলো বসানো হচ্ছে সেটি আসলে কীভাবে বসানো হয়, কারণ এমন দৃশ্য এর আগে বাংলাদেশে কখনোই দেখা যায়নি, ভবিষ্যতে কখনো আর দেখার সুযোগও নেই, যেহেতু আজকে সবশেষে স্পেনটিও বসে যাচ্ছে। তাই অনেকেই কিন্তু ভিড় করছেন, এবং অনেকে আজকেও কিন্তু তারা অনেক দূর থেকে দেখার চেষ্টা করছেন, কারণ এখন আজকের এই স্পেনটি বসছে মাঝ নদীতে, তাই পাড় থেকে দেখার কোনো সম্ভাবনা নেই, এবং একই সঙ্গে যেহেতু নদীতে ঘন কুয়াশা, তাই পাড় থেকে এটি দেখাও যাচ্ছে না। এ কারণে অনেকেই নিজেরা ব্যক্তি উদ্যোগে এখানে ট্রলার ভাড়া করে চারপাশে ভিড় করছেন, তারা দেখার চেষ্টা করছেন, যদিও সেনাবাহিনীর সদস্যরা তাদের কাছে ফিরতে দিচ্ছেন না, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তাদের অনেক দূরে দূরে সরিয়ে রাখা হচ্ছে। এবং মানুষের যে আগ্রহ, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা আসলে এত লম্বা সময় ধরে অপেক্ষা করছিলেন কবে হবে। যখনই এক একটি স্পেন বসানোর খবর তারা পেতেন, তাদের মধ্যে আগ্রহ দেখা যেত। আর আজকে যখন সবশেষে স্পেনটি বসিয়ে ফেলার খবর তারা জানছেন, তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সুখবরটা পাওয়ার, যে পদ্মা সেতু সবগুলো স্পেন বসানোর কাজ শেষ, জটিল কাজগুলো শেষ হয়ে গেছে। তারা আশায় বুক বাঁধছেন, অর্থাৎ আর কিছুদিনের মধ্যে তারা সড়ক পথে এখানে বাড়িতে আসা যাওয়া করবেন, দেশের দক্ষিণাঞ্চল থেকে রাজধানীতে আসা যাওয়া করবেন, এবং তারা যে তিক্ত অভিজ্ঞতাগুলো তাদের আছে সেটিও আমাদের জানাচ্ছিলেন, যে আসলে যখন নদীতে তীব্র স্রোত থাকে, যখন তুফান হয়, কিংবা যখন ঘন কুয়াশায় দৃষ্টি চলাচল করে না, ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ হয়ে যায়, তখন আসলে এক ধরনের অবর্ণনীয় কষ্ট তাদেরকে সহ্য করতে হয়। এমনও হয়েছে যে ফেরি ঘাটে ঘন্টার পর ঘন্টা ফেরি চলছে না, মুমূর্ষু একজন রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্স অপেক্ষায় আছে, একজন প্রসূতিকে নিয়ে, যিনি সন্তান জন্ম দেওয়ার জন্য খুব দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন, সেই মা
যখন ফেরিতে দীর্ঘ সময় আটকে থাকেন তখনকার যে অভিজ্ঞতাগুলো, তখন যে অবর্ণনীয় কষ্টগুলো হয় ফেরি চলাচল না হওয়ার জন্য, যখন যান চলাচল করা যায় না, পুরো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে 22টি জেলা, তখনকার এই মানুষগুলো যাদের এই ধরনের অভিজ্ঞতা আছে তারা আসলে একেবারেই চরম একটা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন যে তাদের অন্তত তারা আশায় বুক বাঁধছেন এই ধরনের অভিজ্ঞতায় আর তাদের পড়তে হবে না, এই ধরনের কষ্টের মধ্যে দিয়ে তাদেরকে আর দিন পার করতে হবে না, যে নদীর অবস্থার উপর নির্ভর করে তাদের জীবনযাত্রা ঠিক হবে না। তারা এখন থেকে গাড়ি করে খুব সহজে আসা যাওয়া করতে পারবেন তাদের প্রয়োজনে, তাদের কর্মসংস্থানের জন্য, তাদের জীবিকার তাগিদে। তারা এখন দেশের এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর এক ধরনের সেতু বন্ধন তৈরি করতে যাচ্ছে আজকের এই স্প্যান তোলা। এবং এটি 6.15 কিলোমিটার, প্রত্যেকটি স্প্যানের দৈর্ঘ্য 150 মিটার করে, প্রত্যেকটি স্প্যানের দৈর্ঘ্য 150 মিটার করে হলো। স্প্যানগুলোর ডিজাইন কিন্তু একটু আলাদা, কারণ আপনারা জানেন যে এই সেতু যেটি হচ্ছে পদ্মা সেতু, এটি ইংরেজি এস অক্ষরের মতো, অর্থাৎ দুই পাশে এটি বাঁকানো থাকবে। তাই যেহেতু দুই পাশে বাঁকানো, প্রত্যেকটি স্প্যানে কিন্তু আলাদা আলাদা করে ডিজাইন করা হয়েছে, একটু করে বাঁকানো থাকে। তাই চাইলে একটি স্প্যান অন্য একটি স্প্যানের জায়গায় বসে দেওয়া সম্ভব হবে না। আর এই কাজটি করার জন্য, যাতে কাজটি সহজ হয়, 6.15 কিলোমিটারের সেতুকে 6টি অংশে অর্থাৎ 6টি মডিউলে ভাগ করে নেওয়া হয়েছিল। এক একটি মডিউলে 6টি করে স্প্যান ছিল, কিন্তু যেহেতু 41টি স্প্যান, তাই সবশেষ স্প্যানে অর্থাৎ 6 নম্বর স্প্যানে 6 নম্বর মডিউলে 5টি স্প্যান ছিল। 6 নম্বর মডিউলে 5টি স্প্যান, এইভাবে করে প্রত্যেকটি মডিউলের আলাদা করে ডিজাইন করা হয়েছে এবং একসাথে চেষ্টা করা হয়েছে এক একটি মডিউলের কাজ শেষ করতে। এখন আজকে যে স্প্যানটি বসতে যাচ্ছে এটি মূলত 3 নম্বর মডিউলের, অর্থাৎ মাওয়া প্রান্ত থেকে শুরু করলে 3 নম্বর মডিউলের প্রথম স্প্যান। অর্থাৎ এর আগে সবগুলো মডিউলের কাজই শেষ হয়ে গেছে, একটি মাত্র স্প্যান বাকি ছিল, সেটি আজকে বসিয়ে দেওয়া হচ্ছে। এবং খুব কাছাকাছি আমরা দেখার চেষ্টা করছি যে কতটা আসলে দূরত্বে এখন আছে, কতটা ফাঁক আছে। আপনারা নিজেরাও কিন্তু ক্যামেরা দেখতে পাচ্ছেন, খুব বেশি ফাঁক নেই, কিন্তু পুরোপুরি যে বসে গেছে সেটিও আবার বলা যায় না, কারণ একটু হয়তো ইঞ্চি 2-1-3 যদি আমরা দূর থেকে দেখছি, ইঞ্চি 2-1-3 কিংবা 6 ইঞ্চির মতো একটা ফাঁক এখনও আছে, সেটি আসলে পূরণের, এখন এই শূন্যস্থানটা পূরণের কিংবা এই ফাঁকটুকু পূরণের চেষ্টা করা হচ্ছে। এটি করা গেলেই কিন্তু পদ্মা সেতু সবশেষে স্প্যানটি বসার ঘোষণা আসবে। অর্থাৎ যারা পদ্মার দুই পাড় থেকে পদ্মার মাঝ নদীতে এসে ট্রলারে করে এই দৃশ্যটি দেখছেন, তারা তো দেখছেনই, পাশাপাশি এই টেলিভিশনের পর্দায় কিন্তু পুরো দেশবাসী দেখার সুযোগ পাচ্ছেন কিভাবে সবশেষে স্প্যানটি লম্বা সময় নিয়ে বসিয়ে ফেলা সম্ভব হলো। দুই পাশ থেকে সব ধরনের নৌযান সরিয়ে ফেলা হয়েছে, শুধুমাত্র প্রকল্প কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা শেষ স্প্যানটি বসানো দেখতে এসেছেন, তাদের কয়েকটি ইয়ট, সেনাবাহিনীর স্পিড বোট, যারা শ্রমিকরা আছেন তাদেরকে বহন করে নিয়ে আসার ট্রলার, এই জাতীয় কিছু নৌযান ছাড়া আশপাশে লম্বা এলাকা জুড়ে সব ধরনের নৌযান সরিয়ে নেওয়া হয়েছে। আজকে যে স্প্যানটি বসানো হচ্ছে, স্প্যানটি বহনকারী ক্রেনটির নিরাপত্তার স্বার্থে। আর ক্রেনটিতে প্রচুর সংখ্যক চীনা প্রকৌশলী অর্থাৎ ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা, তারাও কিন্তু শেষ স্প্যানটি বসানোর কাজটি দেখতে আজকে ক্রেনে চড়ে তারা এখানে এসেছেন মাঝ নদীতে। অন্যান্য দিন তাদের এত বিপুল সংখ্যক উপস্থিতি দেখা যায় না। আসলে তাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, যেহেতু এমনও হয়েছে যে আমাদের কাছে সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রকল্পের একজন সংশ্লিষ্টরা গল্প করছিলেন যে যখন এই পদ্মা সেতুতে সেতু তৈরি করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ যারা এই কাজটি পেতে পারেন তাদের যখন পরিদর্শনে আনা হতো, তাদের অনেকেই পদ্মা নদীর এত চওড়া দেখে তারা জিজ্ঞেস করতেন যে নদীটা আসলে কোথায়, তাদের কাছে এটাকে সাগরের মতো মনে হতো। দেশের সবচেয়ে বড় সেতু নির্মাণ হচ্ছে এখানে, সে কারণে সবচেয়ে বড় আয়োজনও, এবং সেই সেতুর কাজটি আনুষ্ঠানিকভাবে যেদিন শুরু হয়েছিল সেদিন আনুষ্ঠানিকতা ছিল, তবে আজকে স্প্যান তোলার কাজটি শেষ করার বিষয়ে আনুষ্ঠানিকতা রাখা হয়নি, কারণ
দেশে যেহেতু করোনা চলছে, তাই এখনই আসলে এইটা নিয়ে আনুষ্ঠানিকতা করার সময় আসেনি বলে তারা মনে করছেন। তারা প্রকল্প কর্তৃপক্ষ মনে করছেন যখন সেতু যান চলাচলের জন্য যেদিন উন্মুক্ত করা যাবে সেদিনই আসলে তাদের আসল সাফল্য। যদিও প্রকল্প পরিচালক আমাদের জানিয়েছিলেন যে প্রত্যেকটি স্প্যান বসাকেই তারা এক ধরনের সাফল্য মনে করেন। সেক্ষেত্রে আজকের এই 41তম স্প্যান বসা সেটাকে তিনি মাইল ফলক হিসেবে দেখতে চান। তবে তারা কিংবা তিনি ব্যক্তিগতভাবে খুশি হবেন যখন এই সেতুতে সব ধরনের কাজ শেষ করা যায়, অর্থাৎ সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করা যায়। এর মধ্যেই ফয়সাল আপনাকে একটু জানিয়ে রাখি যে সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের অগ্রগতির খবর যদি আপনাকে জানাই, সেটি হলো রেলের ভায়াডাক্টের অর্থাৎ মাওয়া এবং জাজিরা দুই পাশে কিন্তু সড়ক থেকে যখন রেল সেতুর মাঝখানে ঢুকবে তখন কিন্তু যে ভায়াডাক্ট দিয়ে এটি ঢুকবে সেই ভায়াডাক্টে কিন্তু 4টি পিলারে এক ধরনের জটিলতা দেখা দিয়েছে, অর্থাৎ পিলারগুলোর যতটা উচ্চতা থাকার কথা পিলারগুলোতে ততটা উচ্চতা নেই। দুটি মাওয়া প্রান্তে দুটি, জাজিরা প্রান্তে দুটি, এরকম 4টি পিলারে উচ্চতার সমস্যা আছে, অর্থাৎ সেগুলো আরেকটু উঁচু করতে হবে। এই বিষয়টি নিয়ে কিন্তু মাওয়া প্রান্তে এর মধ্যেই রেলের ভায়াডাক্টের কাজ, যে পিলারগুলো নির্মাণ করা হচ্ছিল সেই কাজটি বন্ধ করা আছে। তারা সেতু মন্ত্রণালয়, তারা রেল মন্ত্রণালয়কে জানিয়েছেন যে এই পিলারগুলোর নকশা সংশোধন করে এটি আন্তর্জাতিক মান, উচ্চতা 15.5 মিটার এবং চওড়ায় 5.8 মিটার, এই দুটি বিষয় নিশ্চিত করেই যাতে নির্মাণ করা হয়। সেতু মন্ত্রণালয় এই দুটি পিলারের যে উচ্চতা সেটি অনেকটুকু কম আছে, কম থাকার কারণে তারা তারা আপত্তি জানিয়েছেন এবং সেই কারণে রেলের কাজটি বন্ধ আছে। এখন রেল মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা একটা নকশা সংশোধন করে আবারও সেটি প্রকল্প কর্তৃপক্ষের কাছে জমা দেন। তারা প্রাথমিকভাবে একটা নকশা জমা দিয়েছেন, কিন্তু সেটিও সেতু মন্ত্রণালয় প্রত্যাখ্যান করেছে, কারণ সেইখানেও আন্তর্জাতিক মান বজায় রাখা হয়নি। এখন দুই পক্ষ মিলে, অর্থাৎ রেল মন্ত্রণালয় ও সেতু মন্ত্রণালয় দুই পক্ষ মিলে আলোচনার মাধ্যমে এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করছেন। আমরা স্প্যান বসানো বিষয়টি আপনাদের দেখাচ্ছিলাম। এখন আমরা এখানে আশপাশের স্প্যানগুলোতে যে কাজ চলছে, অর্থাৎ এখানে রোড স্ল্যাব, রেল স্ল্যাব তোলার কাজ চলছে, সেগুলো ঢালাই করার কাজ চলছে, সেই বিষয়গুলো আপনারা আমাদের টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন যে এখানে শ্রমিকরা কাজ করছেন, বেশিরভাগই বাংলাদেশি শ্রমিক। পুরো প্রকল্পে 20,000 শ্রমিক কাজ করছেন, তার মধ্যে 2,000 আছেন চীনের শ্রমিক প্রকৌশলী এবং বাকিরা সব বাংলাদেশি। তারা বিভিন্ন জেলা থেকে সেখানে কাজে যোগ দিয়েছেন। এর আগে অনেকেরই কিন্তু বড় প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা হয়নি, কিন্তু এই পদ্মা সেতু প্রকল্পে কাজ করার মাধ্যমে কিন্তু বাংলাদেশে একটা দক্ষ জনশক্তিও তৈরি হচ্ছে, যারা এরপরে হয়তো বিশ্বের বিভিন্ন দেশে কাজ করার যোগ্যতা অর্জন করবেন, কিংবা দেশের মধ্যেই যখন বড় কোনো প্রকল্পে কাজ হবে তখন সেসব প্রকল্পে তারা কাজ করতে পারবেন। সেতুর কাজ শেষ হয়ে যাওয়ার আশা করা হচ্ছে 2022 সালের শুরুর দিকে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের দিকে হয়তো যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। কিন্তু তারপরেও অনেকগুলো বিষয় থেকে যাবে, অর্থাৎ নদী শাসনের কাজটি থেকে যাবে। নদী শাসন প্রকল্পের মেয়াদ যদিও 2020 সালের জুন মাস পর্যন্ত ধরা হয়েছে, এই প্রকল্পের আপাতত কাজ শেষ হলেও এটি কিন্তু চালিয়ে যেতে হবে। সেতু যতদিন টিকে থাকে পুরো সময়টা এটি চালিয়ে যেতে হবে, কারণ নদীর গতি প্রবাহ ঠিক রাখার জন্য এটি আসলে একটা কন্টিনিউ প্রসেস, এটি থামিয়ে রাখার কোনো সুযোগ নেই। কারণ নদী শাসন বন্ধ হলেই কিন্তু এখানে নদীতে চর পড়বে কিংবা নদীর পাড় ভেঙে যাবে, নানা ধরনের নদীর বিভিন্ন অংশ। নদী আসলে পদ্মা যেহেতু খুবই রহস্যময় গতিশীল একটি নদী, এটি নদীর বিভিন্ন অংশ ভেঙে নিয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। আরেকটা বিষয় একটু জোবায়ের আপনাকে জানাই, সেটা হলো যে এখানে কিন্তু জাজিরা যে বিশেষ চ্যানেলের মধ্যে দিয়ে বড় বড় পিলারগুলো তৈরি করা হয়েছে, এই পিলারগুলোর গোড়ায় এর মধ্যেই কিন্তু পলি জমতে শুরু করেছে, অর্থাৎ অনেকটুকু অংশ জুড়েই চর জমেছে। প্রায় 10টি পিলারের গোড়ায় আমরা দেখেছি মাটি জমে যেতে, পলি জমে যেতে, যেহেতু এখন শুকনো মৌসুম চলছে, আবার পিলারের গোড়াগুলো অনেক বেশি চওড়া, তাই এখানে মাটি জমতে শুরু করেছে। এবং এই মাটি সরিয়ে নেওয়ার জন্য এর মধ্যেই কিন্তু ড্রেজিং চলছে। পদ্মা সেতু কাজ যতদিন চলবে ততদিন পদ্মা সেতু কর্তৃপক্ষ তারা এখানে মাটিগুলো সরিয়ে নেবেন, কিন্তু এরপরে যখন প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে তখন কিন্তু নিয়মিতভাবে এই
পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়ার কাজটি করতে হবে। কারণ না হয় কিন্তু দেখা যাবে যে সেতু হয়তো হয়েছে, কিন্তু সেতুর নিচে নদীর অনেকটুকু অংশ এক ধরনের চর পড়ে পলি জমে মরে যাওয়ার আশঙ্কা থাকে। তাই সেই বিষয়টিও কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয় তারা কিন্তু সেতু কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজটি এগিয়ে নেয়ার অর্থাৎ কন্টিনিউ রাখার একটা বিষয় আছে। সে বিষয়গুলো নিশ্চয়ই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভাবছেন, তারা নিশ্চয়ই এমনভাবে পদ্মা সেতু থেকে সুফল পাওয়ার চেষ্টা করছেন যাতে সেটি সমন্বিত এবং টেকসই হয়, সে বিষয়গুলো দেখছেন। এবং একই সঙ্গে অর্থনীতির যে বিশেষ করিডোর খুলবে বলা হচ্ছে এই পদ্মা সেতুর মাধ্যমে, সেই বিষয়টি নিয়েই কিন্তু এর মধ্যে কাজ শুরু হয়েছে। অর্থাৎ এর মধ্যেই কিন্তু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শিল্পায়নের কাজটি শুরু হয়ে গেছে। অর্থাৎ অনেকেই কিন্তু নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছেন, সেখানে বিনিয়োগ বাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যেহেতু সেতু হয়ে গেলে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে 22টি জেলার সঙ্গে সংযুক্ত হবে রাজধানী। তাই এটি কিন্তু শুধুমাত্র সেতু হয়ে গেলেও কিন্তু অর্থনীতিতে বিশেষ কোনো অর্জন এলো না, কিংবা সমন্বিতভাবে অর্থনীতিকে এগিয়ে নিয়ে গেল না, তাহলে কিন্তু সেতুর সুফল পাওয়া যাবে না। সেক্ষেত্রে যে বিষয়গুলো করতে হবে সেটি হলো যে সমন্বিতভাবে পরিকল্পনা নিয়ে সেখানে বিনিয়োগ বাড়াতে হবে, দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে, শিল্প কলকারখানা গড়ে তুলতে হবে, যাতে খুব সহজেই দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল, পুরো দেশ অর্থনীতির অগ্রগতিতে যেভাবে এগিয়ে যাচ্ছে একই গতিতে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলও এগিয়ে যেতে পারে, এবং এটি পুরো দেশের জিডিপিতে কিন্তু বড় ভূমিকা রাখতে পারবে। যখন যমুনা সেতু হয়ে যায় তখন কিন্তু উত্তরাঞ্চলের সঙ্গে দেশের যে ভৌগোলিক বিভাজন ছিল, অর্থাৎ সড়ক পথে যোগাযোগের যে পথ ছিল না, সে পথটি তৈরি হয়ে গিয়েছিল। এখন যখন আজ এই পদ্মা নদী দিয়ে এই পদ্মা সেতুর 41তম স্প্যানের মাধ্যমে পুরো সেতু দৃশ্যমান করে ফেলা সম্ভব হচ্ছে, তখন কিন্তু এই পদ্মার সঙ্গেও কিন্তু যে বিভাজন ছিল, পদ্মার কারণে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় ঘাটতি ছিল, সেটুকু কিন্তু পুষে নেওয়া হবে। এবং আবারও একটু মনে করে দিই যে পুরো প্রকল্পটি হচ্ছে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে, অর্থাৎ এটি আমাদের সেতু, আমাদের টাকায়, এবং এটি আমাদেরই একটা অর্জন। অর্থাৎ বাংলাদেশ মেগা প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা অর্জন করতে যাচ্ছে। এই সক্ষমতা অর্জনের যে বিষয়টি, এটি পুরো বাংলাদেশকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে সামনের দিনগুলোতে আরও বড় বড় প্রকল্প হাতে নেয়ার, বড় বড় প্রকল্প বাস্তবায়ন করার। এবং একই সঙ্গে স্বাধীনতার পর যে কথা ছিল, বাংলাদেশকে নিয়ে বলা হয়েছিল যে তলাবিহীন ঝুড়ি, সে তলাবিহীন ঝুড়ি এখন অর্থনৈতিক অগ্রগতিতে উপচে পড়ছে। অর্থাৎ এটি এখন একটি সম্ভাবনাময় দেশ, সম্ভাবনার যে দুয়ার, সেটি নতুন নতুন দুয়ার খুলছে। পদ্মা সেতু তার অন্যতম একটি দুয়ার খুলে দেবে, অর্থাৎ এখানকার দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের অর্থনীতিতে এক ধরনের সমৃদ্ধি যোগ করবে। পুরো সেতুতে 42টি পিলারে 41টি স্প্যান বসছে। এক একটি পিলার যখন নির্মাণ করা হয় তখন পিলারগুলোর নিচে 120 মিটার করে মাটির তলদেশে প্রবেশ করানো হয়েছে। এরকম 6টি খুঁটি তারা বড় একটি খাঁচার মধ্যে দিয়ে 6টি খুঁটি মাটিতে প্রবেশ করিয়েছেন। এক একটি খুঁটি কিংবা পাইল যেটিকে বলা হয়, সেটি 3 মিটার চওড়া ছিল। অর্থাৎ 3 মিটার চওড়ার 6টি খুঁটি প্রবেশ করানো হয়েছে, অত্যন্ত শক্তিশালী খুঁটি। এইগুলো চীন থেকে এই খুঁটির যন্ত্রাংশগুলো আনা হয়েছিল। আনার পর সেগুলোকে ছোট ছোট টুকরো, 3 মিটারের টুকরো করে করে মাওয়ার ইয়ার্ডে এগুলোকে জোড়া লাগানো হয়েছে। জোড়া লাগানোর শেষে যখন এগুলো 120 মিটার দৈর্ঘ্যে রূপ নিয়েছে, তখন এটিকে ভাসমান বার্জে করে, ভাসমান ট্রেনে করে এটিকে নদীতে নিয়ে আসা হয়েছে। এরপর উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি হ্যামার, সেই হ্যামার দিয়ে, জার্মানি থেকে নিয়ে আসা হ্যামার দিয়ে এটিকে মাটির তলদেশে প্রবেশ করানো হয়েছে। এক একটি পাইল কিংবা খুঁটি মাটির তলদেশে প্রবেশ করাতে 1 মাসের কাছাকাছি সময় লাগতো। সবগুলো মিলে যখন 6টি খুঁটি প্রবেশ করানো হতো তখন একটি পিলারের কাঠামো পেত। অর্থাৎ এটিকে রড দিয়ে
খাঁচা তৈরি করে সেখানে রড সিমেন্ট কনক্রিটের ঢালাই দেওয়া হতো। একটা সময় গিয়ে পুরো স্প্যানটি পুরো পিলারটি একটা সময় গিয়ে দৃশ্যমান হতো। এরকম একটি একটু করে যখন 42টি পিলার নির্মাণ শেষ হয়, একই সঙ্গে কিন্তু চালিয়ে নেওয়া হয় স্প্যান বসানোর কাজ। আর এই স্প্যানগুলো ছোট ছোট টুকরো, অর্থাৎ এক একটি স্প্যানে 160টি টুকরো দিয়ে এক একটি স্প্যান তৈরি করা হয়। সেই টুকরোগুলো চীন থেকে সমুদ্রপথে বাংলাদেশে এসেছিল। সেটিও মাওয়ায় একটি বিশেষ ইয়ার্ড নির্মাণ করা হয়েছে, প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্যের একটা ইয়ার্ড। সেই ইয়ার্ডে এই টুকরোগুলো জোড়া দেওয়ার কাজ করেছেন এখানকার বাংলাদেশি যে শ্রমিকরা আছেন, তারা এই টুকরোগুলো জোড়া দিয়ে পুরো 150 মিটার লম্বা দৈর্ঘ্য তৈরি করেছেন। এবং শুরুতে কথা ছিল যে এই স্প্যানগুলোর রং হবে হলুদ, কিন্তু পরবর্তীতে দেশের আবহাওয়া পরিবেশের কথা বিবেচনা করে এগুলোকে ধূসর ছাই রঙের করা হয়েছে এবং পুরো পদ্মা সেতুটি তাই ছাই রঙের হতে যাচ্ছে। আজকে যে স্প্যানটি বসানো হচ্ছে সেটিও কিন্তু ধূসর রঙের। সেটি রং করার কাজটি করতে হয়েছে মাওয়ার ইয়ার্ডে, অর্থাৎ স্প্যান তৈরি করার কাজ শেষ করার পর সেটিকে কিন্তু রং করার একটা বিষয় ছিল। সেই রং করার বিষয়গুলো করার পরেই এটিকে ক্রেনে তুলে নিয়ে আসা হতো তোলার জন্য। একটা সময় ছিল যখন অনেক বেশি স্প্যান জমে গিয়েছিল মাওয়ার ইয়ার্ডে, অর্থাৎ স্প্যান তৈরি হয়ে গেছে কিন্তু সেই পিলারটি তৈরি হয়নি, কিংবা যে পিলারটি তৈরি হয়েছে সেই পিলারটির যেহেতু প্রত্যেকটি স্প্যানের ডিজাইন আলাদা, সেই পিলারটির স্প্যানটি দেশে এসে পৌঁছায়নি। সেই ক্ষেত্রে মাওয়ার ইয়ার্ডে জায়গা না থাকায় সেই স্প্যানগুলো নিয়ে এসে আলাদা করে নদীতে চরের মধ্যে রাখা হতো। একটা সময় এইভাবেই কিন্তু সমন্বয় করা হয়েছিল, অর্থাৎ ইয়ার্ডে জায়গা হতো না কিন্তু স্প্যান চলে এসেছিল। সে স্প্যানগুলো চরে রেখে আস্তে আস্তে যখনই যেই স্প্যানটি বসানোর সিরিয়াল আসতো তখনই সে স্প্যানটি এনে এখানে বসে দেওয়া হতো। যে প্রকৌশলীরা আজ কাজ করছেন, যে তারা এখানে মাওয়া ও জাজিরা দুই প্রান্তে তাদের জন্য 3টি সার্ভিস এরিয়া তৈরি করা হয়েছে। যে সার্ভিস এরিয়াগুলোতে তারা থাকেন, অর্থাৎ আবাসিকভাবে থাকেন, তাদের সঙ্গে বিপুল সংখ্যক বিদেশি প্রকৌশলীও আছেন। তাদের মধ্যে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিকও ছিলেন। তাদের জন্য যে সার্ভিস এরিয়াগুলো নির্মাণ করা হয়েছে সেখানে একেবারেই অত্যাধুনিক সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। সেখানে আলাদা খেলার মাঠ, মসজিদ, জিমনেশিয়াম থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থাই রাখা হয়েছে, যাতে তারা কোনো রকম সমস্যা না পড়েন। বিদেশি প্রকৌশলীরা বিশেষ করে যারা এখানে কাজ করছিলেন, তারা সেই সার্ভিস এরিয়াগুলো কিন্তু পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে সেগুলো কিন্তু খুলে দেওয়া হবে পর্যটনের জন্য। বিশেষ করে জাজিয়ার প্রান্তে যে সার্ভিস এরিয়া 2 সেটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে পরবর্তীতে এখানে পর্যটনের নানা সুযোগ সুবিধা তৈরি করা যায়। অর্থাৎ যখন সেতুর কাজ শেষ হয়ে যাবে তখনও কিন্তু সেতুর রক্ষণাবেক্ষণের জন্য প্রকৌশলীদের কিছু অংশ থেকে যাবেন। তারা সার্ভিস এরিয়ার একটি অংশ ব্যবহার করবেন, বাকি যে অংশ সেটি খুলে দেওয়া হবে পর্যটনের জন্য। অর্থাৎ যারা দর্শনার্থী আছেন, যারা এই অঞ্চলে ঘুরতে আসতে চান, তারা যদি থাকতে চান কিংবা তারা সেখানে বেড়াতে যেতে চান, তাদের জন্য সার্ভিস এরিয়ার ব্যবহার করা যাবে। অর্থাৎ পদ্মা সেতু শুধুমাত্র যে একটা সেতু হচ্ছে, একটা সংযোগ তৈরি করছে তা নয়, এটা কিন্তু এই অঞ্চলের পর্যটনের নতুন একটা দুয়ারও খুলে দিচ্ছে। এখন পর্যন্ত আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে সকাল 9:30টায় আগে থেকে নিয়ে আসা স্প্যানটি উপরের দিকে তোলা শুরু হয়, অর্থাৎ স্প্যানটি ক্রেনের নিচে অংশে ছিল। এটি যে পিলারগুলোর উপর বসানো হবে সেই পিলারগুলোর সমান উচ্চতায় তোলার কাজটি করা হয় শুরুতে, অর্থাৎ 30 মিনিট সময় লাগে এটি উপরে তুলতে। তারপর আমরা কিন্তু প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে আমরা দেখছি এটিকে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় আমরা দেখছি যে এটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই সামনের দিকে নিয়ে গিয়ে এখন একেবারেই খুবই কাছাকাছি, অর্থাৎ আরও 5-7 মিনিট সময় লাগতে পারে এমন একটা দূরত্বে দাঁড়িয়ে আছে পদ্মা সেতুর 41টি স্প্যান দৃশ্যমান করা সেই মাহেন্দ্র খন। এটিকে আজকে যখন বসানো হচ্ছে অন্যান্য স্প্যানের তুলনায় একটু কঠিন করে, একটু জটিল অবস্থায় বসাতে হচ্ছে, কারণ অন্যান্য স্প্যানগুলো তোলার সময় একটা অংশ হয়তো ফাঁকা থাকে, একটা অংশে স্প্যান থাকে। তখন যে স্প্যানটি তোলা হবে নতুন, সেটিকে ঘোরানোর কিংবা মুভমেন্ট করার সুযোগ থাকে। কিন্তু আজকে যেহেতু দুই পাশেই 2টি স্প্যান রয়েছে, তাই কোনোভাবেই কিন্তু নতুন যে স্প্যানটি আজকে তোলা হবে সেটিকে
সুতোর বাইরে নেয়ার অর্থাৎ হিসেবের বাইরে নেওয়ার সুযোগ নেই। একটু এদিক সেদিক হলেই কিন্তু সেটি আগে থেকে তোলা স্প্যানগুলোর সঙ্গে বাড়ি খাওয়ার কিংবা ধাক্কা খাওয়ার একটা আশঙ্কা থাকে। সেই কারণে যেটি করতে হচ্ছে যে এই দুটি পিলারের মাঝখানেই অনেকটুকু শূন্য স্থান কিন্তু নেই, তাই এই দুটি পিলারের মাঝখানে এটিকে বসাতে হচ্ছে। অর্থাৎ একেবারে হিসাব মিলিয়ে এটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া হয়েছে এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার পরে যখন অন্য পিলারগুলো সমান্তরালে পৌঁছে গেছে তখন এটিকে বসিয়ে দেওয়ার কাজটি করা হচ্ছে। সবশেষ 15-20 মিনিট ধরেই কিন্তু এটিকে বসিয়ে দেওয়ার কাজটি চলছে। আস্তে আস্তে করে সূর্য উঠছে, কুয়াশা কেটে যাচ্ছে, অর্থাৎ কাজের একেবারেই উপযুক্ত সময়। এখন সকাল থেকে কুয়াশা যে সমস্যাটা তৈরি করে রেখেছিল সেই সমস্যাটাও কেটে গিয়েছে। অর্থাৎ বাংলাদেশের জন্য নতুন যে সম্ভাবনা সূর্য উঠছে সেটি একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পদ্মায়ও যে কুয়াশা ঢেকে রেখেছিল যে সূর্যটিকে সেটিও কিন্তু নতুন করে এখন আলোর মুখ দেখাচ্ছে।